এই ক্লাসগুলো স্পেশালি এইচএসসি 27 ব্যাচের জন্য। এখানে আমি কোনো সিলেবাস মেনটেন করতেছি না, বেসিক ডেভেলপমেন্টের জন্য, বেসিক শেখানোর জন্য যা যা দরকার সেই জিনিসগুলো আমি এখানে আলোচনা করতেছি। সো লাস্ট 2টা ক্লাসে আমরা কোষ নিয়ে কথা বলছি এবং কোষ নিয়ে আলোচনা এত বেশি যে এর আলোচনা কোনো শেষই নেই। তো এই জন্য আমরা আজকেও কোষ নিয়ে থাকবো এবং তোমরা দেখতে পারতেছো আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয় থাকবে আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে। সো আজকের এই বেসিক ক্লাসের মধ্যে আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে কী করবো, কথাবার্তা বলবো, ঠিক আছে? তো তোমরা একটু কুইকলি ক্লাসটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝখানে, যাতে করে তারাও ক্লাসটা দেখতে পারে। আর আমিও একটু দু একটা একটু শেয়ার করার কাজটা করে ফেলতেছি, তোমরা একটু কুইকলি ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। ওকে, আমি ক্লাসটাকে শেয়ার করে দিলাম। তুমি তো বন্ধুদের মাঝখানে একটু ক্লাসে শেয়ার করে দাও, যাতে করে তারাও ক্লাসগুলো করতে পারে। তো দেখো যেটা বলতেছিলাম, তো আজকে আমরা কথা বলবো, আজকে আমরা ফাউন্ডেশন ক্লাস 3-তে আসি, আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে কথাবার্তা বলবো। তার আগে তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা 27 ব্যাচের স্টুডেন্ট ভায়াপুরে যারা আসো, তারা চাইলে আমার যে একাডেমিক যে পেইড ব্যাচটা আছে সেখানে জয়েন করতে পারো। সেই একাডেমিক পেইড ব্যাচের জন্য তোমাকে গুগলে যে সার্চ করতে হবে বায়োমিশন 27, তারপরে তুমি সাইকেল 1 পেয়ে যাবা। এর যে এরকম সাইকেল 1 পেয়ে যাবা। সাইকেল 1-এর মধ্যে কোষ গঠন, কোষ বিভাজন এবং কোষ রসায়ন আছে। এবং সাইকেল 1-এর মধ্যে তোমরা দেখতেই পারতেছো অলরেডি কিন্তু 124 জন স্টুডেন্ট কিন্তু অলরেডি কি করে ফেলছে, জয়েন করে ফেলছে। এবং এই 3টা চ্যাপ্টারের লাইভ ক্লাস শুরু হবে জুন মাসে 20 জুনের পরে। কিন্তু তুমি চাইলে এখন যদি কোর্সে জয়েন করো, ওয়েব অ্যাপে এই 3টা চ্যাপ্টারের রেকর্ড ক্লাস তুমি পেয়ে যাবা। অর্থাৎ আমার লাইভ ক্লাসও থাকবে, রেকর্ড ক্লাসও থাকবে। সো দুটাই তুমি পেয়ে যাবা, লাইভ ক্লাসও করতে পারবা, আবার রেকর্ড ক্লাসও কিন্তু তুমি চাইলে করে ফেলতে পারবা। তো আমি একটু প্রমোশনাল কথাগুলো বলে ফেললাম। তো এবার আসো আমরা আমাদের মেন পড়ার মধ্যে ঢুকে যাই। দেখো আদি কোষ এবং প্রকৃত কোষ, আদি কোষ এবং কি প্রকৃত কোষ। খেয়াল করো ভাইয়া, কোষ নিয়ে কিন্তু অলরেডি আমরা অনেক কিছু জেনে ফেলছি আমাদের ফাউন্ডেশন ক্লাস 1, ফাউন্ডেশন ক্লাস 2-তে। তো এখন আমরা একটু একটা জিনিস তো ক্লিয়ার ছিলাম প্রথম দিনই, সেটা হচ্ছে একটা কোষ হতে গেলে 3টা জিনিস থাকা লাগে। কী কী থাকা লাগে? একটা কোষের ঝিল্লি থাকা লাগে। কোষ হইতে গেলে এই 3টা জিনিস অবশ্যই মাস্ট। কোষের ঝিল্লি, যেটাকে আমরা কি বলি, প্লাজমা লেমা বলি, প্লাজমা লেমা বা সেল মেমব্রেন। 2 নম্বরে কি লাগে? 2 নম্বরে লাগে হচ্ছে সাইটোপ্লাজম, এটাকে আমরা ইংলিশে লিখে ফেলি সাইটোপ্লাজম, যেখানে সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুগুলো থাকবে। এবং 3 নম্বর যে জিনিসটা থাকা লাগে সেটা হচ্ছে নিউক্লিয়াস বা নিউক্লিয় বস্তু, নিউক্লিয়াস বা নিউক্লিয় বস্তু। এই নিউক্লিয়াসে সুগঠিত হইতেও পারে, নাও হইতে পারে। এই টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা। কোষ ঝিল্লি নিয়ে আমরা আরও ডিটেলসে জানবো ফিউচারে কোনো বেসিক ক্লাসে, সাইটোপ্লাজম নিয়েও আমরা ডিটেলসে জানবো ফিউচারে বেসিক ক্লাসে। কিন্তু আজকে আমাদের আলোচনা থাকবে এই নিউক্লিয়াস কেন্দ্রিক। যদি কোনো কোষের এই নিউক্লিয়াসটা সুগঠিত অবস্থায় থাকে, কি বললাম, যদি কোনো কোষের এই নিউক্লিয়াসটা সুগঠিত অবস্থায় থাকে, তাহলে সেটা হবে প্রকৃত কোষ। কিন্তু যদি কোনো কোষের নিউক্লিয়াসই সুগঠিত না থাকে, নিউক্লিয়াসটা যদি সুগঠিত না থাকে, তাইলে সেটা হবে হচ্ছে আদি কোষ। তো প্রাথমিকভাবে ধরা হয়ে থাকে বললে এটা প্রুফ যে প্রথম দিকে আমাদের যে কোষটা আবিষ্কার হয়েছিল বা যে কোষটা সৃষ্টি হয়েছিল পৃথিবীর প্রথম যে কোষটা সৃষ্টি হয়েছিল, এটা কোথায় হয়েছিল? পানিতে হয়েছিল, রাইট? জলীয় পরিবেশে। সেই কোষটা ছিল একটা আদিকোষী ব্যাকটেরিয়া, যেটা সেটা ছিল কি, একটি আদিকোষী ব্যাকটেরিয়া। এটাকে প্রিমিটিভ সেল বলে। প্রিমিটিভ সেল, প্রিমিটিভ শব্দের অর্থ কি? প্রিমিটিভ মানে আদি, ওটা আদিকোষ, অনেক আগের কোষ। তাহলে ব্যাপারটা চলো আমাদের একটু দেখাই। তো আমরা ধরে নিচ্ছি কোষের একটা ঝিল্লি আছে, তাহলে আমরা চলো কোষের ঝিল্লিটা আঁকাইলাম, ঝিল্লি আমরা আঁকাই দিলাম। কোষের ঝিল্লি আঁকালে লাভ কি হয়? কোষের ঝিল্লি আঁকালে লাভ হয় যে কোষটাকে তুমি সেপারেট করে বলতে পারতেছো। তুমি বলতে পারতেছো এটা একটা সেপারেট কোষ, এটা আলাদা একটা কোষ, এটা একটা এটা আলাদা একটা এন্টিটি। যেমন সুবিধাটা কোন জায়গায়? ধরো তুমি সাইটোপ্লাজম আঁকাইলা, তুমি সবার প্রথমে ধরো সাইটোপ্লাজম আঁকাইলা, এই ধরো সাইটোপ্লাজম দিলা। সাইটোপ্লাজম হিসাবে কি দিলা? সাইটোপ্লাজম হিসাবে তরল থকথকে জেলের মতো কিছু পদার্থ বা ধরো কিছু উপাদান, কিছু রাইবোজোম বা এরকম তুমি ধরো দিয়ে দিলা। ধরো তুমি সাইটোপ্লাজম দিলা। সাইটোপ্লাজম দেওয়ার পরে তুমি এবার ডিএনএও আঁকাই দিলা। ধরো এটা হচ্ছে ডিএনএ, ধরো পেঁচায় আছে, পেঁচায় থাকা ধরো ডিএনএও দিয়ে দিলা। তারপর একটা নিউক্লিয়াসের জন্য যে নিউক্লিয়ার যে বস্তুগুলো থাকা লাগে, নিউক্লিয়াসের যে বিভিন্ন রকমের বস্তু থাকে, সেই নিউক্লিয়ার বস্তু ধরো তুমি দিয়ে দিলা। একটা নিউক্লিয়াস তৈরি করার জন্য যে বিভিন্ন রকমের উপাদান লাগে, যেমন নিউক্লিওপ্লাজম, এটাও তুমি ধরো দিয়ে দিলা।
কিন্তু এটাকে কি তুমি বলতে পারবা এখানে একটা তুমি কোষ দেখতেছো? তুমি কি এখানে কোনো কোষ দেখতে পারতেছো বলো তো ভাইয়া? ক্যান ইউ সি এনি সেল ইন হেয়ার? কোনো কোষ কি তুমি এখানে দেখতে পারতেছো? না, তুমি এখানে কিন্তু কোনো কোষ দেখতে পারতেছো না। তুমি কিভাবে এটাকে কোষ বলতে পারো? এখানে কিছু তরল থকথকে জেলির মতো উপাদান আছে যেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। সাইটোপ্লাজম কি? তরল থকথকে কোষের মধ্যে থাকা জেলির মতো পদার্থ। আর তুমি এখানে কিছু ডিএনএ দেখলে পেঁচায় আছে, কিছু প্রোটিন আছে, ডিএনএ আছে, প্রোটিন আছে, যেটাকে আমরা নিউক্লিয় বস্তু বলতে জেনেটিক বস্তু বলতে পারি, এবং নিউক্লিয়াসের জন্য কিছু তরল পদার্থ যেটাকে আমরা নিউক্লিয় প্লাজম বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এখানে কি আছে, একটা এখানে আছে সাইটোপ্লাজম আছে, এটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম বলতে পারি। আর কি বলতে পারি যে এইখানে আছে নিউক্লিয় বস্তু। কি আছে? নিউক্লিয় বস্তু। তো নিউক্লিয় বস্তু বলতে কি বোঝায়? নিউক্লিয় বস্তু বলতে ধরো নিউক্লিয়াসের যে জলীয় পদার্থ থাকে, নিউক্লিয় প্লাজম থাকে, তুমি নিউক্লিয় বস্তু বলে দিলা। আর এই সবুজটাকে ধরো তুমি কি বললা? সবুজটাকে তুমি ডিএনএ বলছিলা, ধরো এটাকে আমি জেনেটিক বস্তু লিখলাম। জেনেটিক বস্তু, জেনেটিক বস্তু, জেনেটিক বস্তু। জেনেটিক বস্তু মানে কি? জেনেটিক বস্তু মানে ডিএনএ অথবা আরএনএ, কারণ আমরা জানি ডিএনএ এর ভিতরে জিন থাকে। তো এখানে তো জেনেটিক বস্তু হিসেবে আমি ডিএনএ ধরলাম। তারপরে কি তুমি এটাকে, তুমি কি, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কি একটা কোষ দেখতে পারতেছো, তুমি কি উত্তর দিবা? ক্যান ইউ সি এ সেল ইন হেয়ার? তুমি কি একটা কোষ দেখতে পারতেছো? তুমি কি বলবা? আরে ভাই এটা কেমনে কোষ হয়? তুমি না না ভাই এখানে তো কোনো কোষ দেখতে পারতেছি না, আমি এখানে তো কোনো কোষ নাই। কেন কোষ নাই ভাই? কেমনে আমি এখানে আমি কেমনে কোষ? এটার এরিয়া কই? এটা ল্যান্ডমার্ক কই? এটার কোনো এরিয়া টিরিয়া কিছুই দেখতে পারতেছি না আমি। হ্যাঁ, এটাকে তখনই তুমি কোষ বলতে পারবা যখন তুমি এখানে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট, দ্বিস্তরী আবরণ বিশিষ্ট একটা ঝিল্লি তুমি আঁকায় দিবা। তুমি যখনই এখানে একটা দ্বিস্তরী আবরণ বিশিষ্ট একটা ঝিল্লি আঁকায় দিবা, তখনই সেটাকে তুমি এটা কি বলতে পারবা? সেল বলতে পারবা। বলবা আচ্ছা হ্যাঁ এই তো সেল, এই তো সেল, এই একটা কোষ তৈরি হয়েছে। এখন সেই কোষের কি আছে না আছে সেখানে আমরা পরে যাব, কিন্তু দেখো কোষের ঝিল্লি তো ঠিকই আছে, সেল মেমব্রেন তো ঠিকই আছে, সেল মেমব্রেন, কোষের ঝিল্লি তো আছে, আছে কিনা? কোষের সাইটোপ্লাজম তো আছে, আছে কিনা? এবং কোষের নিউক্লিয়াস পুরোপুরি না থাকলেও নিউক্লিয় বস্তু আর জেনেটিক বস্তু তো আছে, মানে নিউক্লিয়াসের মধ্যে কিছু, নিউক্লিয়াসের মতো কিছু তো একটা জিনিস আছে, আছে কিনা? তাহলে এটাকে আমি এখন একটা কোষ বলতে পারবো। তাহলে এই যে কোষের ঝিল্লিটা, সেল মেমব্রেন, এর অনেকগুলো নাম আছে, সেল মেমব্রেন, বায়ো মেমব্রেন, সাইটো মেমব্রেন, প্লাজমা লেমা, অনেক নাম আছে, প্লাজমা মেমব্রেনও বলে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি করছে? কি করছে? কোষকে একটা কাঠামো বা একটা এরিয়া দান করছে, কোষকে ডিফাইন করছে, বলছে তুমিই কোষ। আগে তুমি কোষ ছিল না, আগে তোমার কোনো এরিয়া ছিল না, তুমি কোষ না, এখন তুমিই একটা কোষ। তাহলে কোষ ঝিল্লিটা এতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেই কোষ ঝিল্লি নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করতে পারবো চাইলে। কোষ ঝিল্লি অনেক মডেল আছে, ওইগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। তাহলে আমরা বুঝছি যে কিভাবে একটা কোষ তৈরি হয়। এখন এই কোষের তো একটা নাম দিতে হবে, দিতে হবে কিনা বলো? এই কোষের একটা নাম দিতে হবে। এইটা পৃথিবীর প্রথমে এইভাবে একটা কোষ তৈরি হয়েছিল। পৃথিবীর প্রথমে কেমনে কোষ তৈরি হয়েছে, প্রথম কোষের সৃষ্টিটা নিয়ে আমি পরে আরেকটা ক্লাসে আলোচনা করবো, বাট এইভাবে একটা কোষের সৃষ্টি। এই কোষটা হচ্ছে একটা আদি কোষ। কেন আদি কোষ? এই কোষটাকে সায়েন্টিস্টরা প্রিমিটিভ সেল বলে। কি বলে? প্রিমিটিভ সেল, প্রিমিটিভ সেল বা আদি কোষ। এই প্রিমিটিভ সেলকে সায়েন্টিস্টরা আরেকটা নামে ডাকতে যাচ্ছে। কি নামে ডাকতে যাচ্ছে? দেখো, এর নিউক্লিয়াসটা কিন্তু পুরোপুরি গঠন হয় নাই, এই নিউক্লিয়াসটা পুরোপুরি এখনো তৈরি হইতে পারে নাই। একটা নিউক্লিয়াসের ভিতরে যা যা থাকা লাগে সব কিছু এখানে নাই, নিউক্লিয়াসটা এখনো পুরোপুরি তৈরি হয় নাই। কেন হয় নাই? দেখো, কোষের একটা বাউন্ডারি না থাকার কারণে, ঝিল্লি না থাকার কারণে কোষটার আমি কোষ বলতে পারতেছি না, কোষটাকে আমি কোষ বলতে পারতেছিলাম না। নিউক্লিয়াসের যদি একটা আবরণ না থাকে, ওই নিউক্লিয়াসের আবরণটাও এই কোষের ঝিল্লির মতোই। তুমি যখন নিউক্লিয়াসের বাইরে একটা এরিয়া দিয়ে দিতে পারবা যে এইটুকু হচ্ছে নিউক্লিয়াসের এরিয়া, এইটুকু হচ্ছে নিউক্লিয়াসের এরিয়া, তখন তুমি বলতে পারবা যে এখানে একটা নিউক্লিয়াস আছে। তুমি যদি এখন এমনি বলো যে এখানে একটা নিউক্লিয়াস আছে, তুমি ধরো ধাপ করে বলে দিলা যে এখানে একটা কি আছে, নিউক্লিয়াস আছে, এটাই নিউক্লিয়াস। এখন তোমাকে আমি যদি এভাবে বলি, তুমি বলবা না কই ভাই নিউক্লিয়াসও দেখি না, নিউক্লিয়াসও দেখা যাচ্ছে না, কই আপনার নিউক্লিয়াস, নিউক্লিয়াস কই আপনার, এটাই তো বলবা। কারণ
নিউক্লিয়াসের তো কোনো এরিয়া দেখতে পারতেছি না। হ্যাঁ ঠিক আছে, এখানে ডিএনএ আছে, ভালো কথা, নিউক্লিয় বস্তু, নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিয়াসের যে তরল পদার্থ সবই আছে, ভালো কথা, কোনো আবরণ নাই কেন? তার মানে নিউক্লিয়াস নাই। থাকলে ওটার আমি মানে একটা সুগঠিত নিউক্লিয়াস বলতে নারাজ। তার মানে এটা এমন একটা কোষ যার নিউক্লিয়াস থাকা সত্ত্বেও সেই নিউক্লিয়াসটা পুরোপুরি সুগঠিত না। এই ধরনের নিউক্লিয়াসকে আমরা কি বলি? এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় প্রো মানে কি? আদি, বা প্রো মানে নাই। মনে রাখবা, বায়োলজিতে প্রো বা নাই একই জিনিস। প্রো মানে নাই, প্রো ক্যারিওটিক সেল। এখন ক্যারিয়ন শব্দের অর্থ কি তোমাদের কি মনে আছে? তোমরা পড়ছিলা বাচ্চা ক্লাসে যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোকাইনেসিস। তো নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। কি বললাম স্যার? ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক সেল এমন একটা কোষ যার নিউক্লিয়াসটা প্রো মানে কি? আদি বা পুরাপুরি সুগঠিত নয়। যেমন ধরো মোবাইলের ভার্সন কি ডে বাই ডে আপডেট হয়, কি বল, তাই না? মোবাইলের ভার্সন কি দিন দিন কি হয়? আপডেট হয়, তাই না? তো যে কোনো কিছুই দিন দিন কিসের দিকে যায়? আপডেটের দিকে যায়। তেমনি প্রথম দিকে যেই কোষটা আমাদের ছিল সেই কোষটা একদম পুরোপুরি সুগঠিত ছিল না। সেই কোষটা আরও আস্তে 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 ডেভেলপ হয়ে আজকের যে কোষ, সেই কোষের একটা চেহারা পাইছে। ডে বাই ডে ডেভেলপ হয়ে আজকের চেহারা পাইছে, একদিনে তো পায় নাই, তাই না? তো তেমনি প্রোক্যারিওটিক কোষ সেটা আগে অতটা সুগঠিত ছিল না। ডে বাই ডে বিভিন্ন ধাপ দিয়ে পার করে আজকের একটা সুগঠিত রূপ লাভ করছে। তাহলে প্রোক্যারিওটিক কোষ মানে এমন একটা কোষ যার কোষের নিউক্লিয়াসটা সুগঠিত ছিল না, এটা আস্তে 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 সুগঠিত হবে। তো সুগঠিত হওয়ার জন্যে এরপরে তাহলে কি আসবে? এরপরে আসবে হচ্ছে একটা ইউক্যারিওটিক কোষ। এবার আসবে একটা ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, ইউ মানে কি? প্রকৃত। ইউ মানে কি? প্রকৃত নিউক্লিয়াসধারী। ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। প্রকৃত নিউক্লিয়াসধারী কোষ। ইউক্যারিওটিক সেল মানে কি? প্রকৃত নিউক্লিয়াসধারী কোষ, অর্থাৎ এমন একটা কোষ যার নিউক্লিয়াসটা সুগঠিত। সেটাকে তুমি কিভাবে তৈরি করবা? সেটা তৈরি করা খুবই সহজ। দেখো, তুমি প্রথমে কোষের একটা ঝিল্লি দিয়ে দিলা, তারপরে ধরো এখানে তুমি ডিএনএগুলোকে সুন্দর করে ক্রোমাটিন তন্তু আকারে রাখলা। ডিএনএ প্রোটিন মিলে এটা একটা ক্রোমাটিন তন্তু হয়ে গেল, এরকম পেঁচায় গেল, ক্রোমাটিন তন্তু হয়ে গেল পেঁচায়। তারপরে নিউক্লিয়াসের যে উপাদানগুলো আছে, এই যে নিউক্লিওপ্লাজম, সেগুলোকেও সুন্দর করে দিয়ে দিলা, রেখে দিলা। তারপরে কি করলা? নিউক্লিয়াসের বাইরে, এই যে এটাই হচ্ছে আসল কাজ, সুন্দর একটা আবরণ দিয়ে দিলা। নিউক্লিয়াসের বাইরে সুন্দর একটা আবরণ দিয়ে দিলা, যেটাকে আমরা কি বলি? নিউক্লিয়ার এনভেলাপ। এটাকে আমরা কি বলি? নিউক্লিয়ার এনভেলাপ। এনভেলাপ মানে আবরণ বা পর্দা, অর্থাৎ নিউক্লিয়াসের পর্দা। তুমি নিউক্লিয়াসের একটা পর্দা দিয়ে দিলা। এই নিউক্লিয়াসের পর্দার ভিতরে এগুলো ডিএনএ ছিল, এগুলো এখন ক্রোমাটিন তন্তু হয়ে গেছে, ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়েছে। ক্রোমাটিন তন্তু অ্যাকচুয়ালি কি? ডিএনএ যেটা ছিল সেই ডিএনএ আর হিস্টোন নামের একটা প্রোটিন। এগুলো নিয়ে আমরা পরে বড় ক্লাসে আলোচনা করব, বড় ক্লাসে মানে আরো পরে আলোচনা করব। ডিএনএ আর হিস্টোন প্রোটিনকে একসাথে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম তুমি বলতে পারো। ডিএনএ আর হিস্টোন প্রোটিন এবং প্লাস অনেক বেশি পানি মিলে এটা ক্রোমাটিন তন্তু হয়ে গেছে। এবং এখানে আমরা কি পাচ্ছি? নিউক্লিওপ্লাজমও পাচ্ছি। নিউক্লিওপ্লাজমও পাচ্ছি। পাশাপাশি আরো একটা জিনিস অ্যাড করে দিতে পারো, সেটা কি? নিউক্লিওলাস অ্যাড করে দিতে পারো। তার মানে এখন কি হইল? অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা পুরাপুরি গঠিত হয়ে গেল, নিউক্লিয়াসটা পুরাপুরি কি হয়ে গেল? সুগঠিত হয়ে গেল। একটা প্রপার নিউক্লিয়াস এখানে ডেভেলপ করছে, সুগঠিত নিউক্লিয়াস এখানে তৈরি হয়েছে। বুঝলাম? এখন ভাইয়া এর বাইরে এখন আগে যেরকম সাইটোপ্লাজম ছিল, সেই সাইটোপ্লাজম তুমি দিয়ে দিলা,
সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু টাঙ্গাণু থাকতে পারে, অঙ্গাণু তো আমরা পরে আসবো। সাইটোপ্লাজম তরল থকথকে জেলির মতো পদার্থ দিয়ে দিলা, জাস্ট এটাই, এটা একটা এখন প্রকৃত কোষ হয়ে গেছে, এটা একটা প্রকৃত কোষ হয়ে গেছে জাস্ট বিকজ অফ নিউক্লিয়াসের আবরণটা থাকা। একটা আবরণ কত কিছু করতে পারে, একটা আবরণের কারণে সে প্রকৃত আর অপ্রকৃতর মধ্যে পার্থক্যকারী হয়ে গেছিল। একটা আবরণের কারণে তাকে আমি প্রকৃত কোষ বলতে পারতেছিলাম না। তাহলে এটা একটা আদি কোষ, এটা একটা প্রকৃত কোষ, এটা একটা আদি কোষ, এটা একটা প্রকৃত কোষ। এখন তোমরা বলতে পারো ভাই প্রকৃত কোষে তো অনেক কিছু থাকে, ওইগুলো কোথায়? দেখো ভাইয়া, কোষের মধ্যে একটা জিনিস আমি এখানে লিখে দিছি, সেটা কি? প্রোটিন। প্রোটিন নামের একটা শব্দ কিন্তু অলরেডি আমি ব্যবহার করে ফেলছি। মনে রাখবেন, প্রোটিন জিনিসটা একটা জীবের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই প্রোটিনকে জানেন কি বলে? প্রোটিনকে জীবনের ভাষা বলে, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। প্রোটিনকে বলে জীবনের ভাষা। এটা একটা এমসিকিউতে আসে কিন্তু বোর্ডে, কলেজের এমসিকিউতে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিনকে বলে জীবনের ভাষা, এত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রোটিন। তো এই কোষে, যেটা আদি হোক বা প্রকৃত হোক, আদি কোষ হোক বা প্রকৃত কোষ হোক, তার অন্য কিছু লাগুক আর না লাগুক, প্রোটিন তৈরি করার একটা মেশিন অবশ্যই তার মধ্যে থাকতে হবে। এ কথাটা অবশ্যই মাথায় রাখবেন। কোষটা আদি হোক আর প্রকৃত হোক, যাই হোক, প্রকৃত হোক বা আদি হোক, তার মধ্যে প্রোটিন তৈরি করার মেশিন রাখতে হবে। তো সেই প্রোটিন তৈরি করার মেশিনটা কেমন? দেখেন, প্রোটিন তৈরি করার মেশিনটা হচ্ছে রাইবোজোম। এই যে রাইবোজোম, রাইবোজোমের দুইটা খণ্ডক থাকে, এই হচ্ছে সে রাইবোজোম। এই দেখেন সে রাইবোজোম, রাইবোজোমের দুইটা খণ্ডক থাকে, এই যে রাইবোজোম, এই যে রাইবোজোম। এগুলো হচ্ছে প্রোটিন তৈরি করার মেশিন, যার নাম রাইবোজোম। তেমনি এটাকে আপনি এখানেও দিয়ে দিতে পারবো, যদিও প্রকৃত কোষের রাইবোজোমগুলো একটু বড় হয় সাইজে। এখানে ধরুন সেই রাইবোজোমগুলো দিয়ে দিলাম। তাহলে আদি কোষের সাইটোপ্লাজমে আর কিছু থাকুক আর নাই বা থাকুক, রাইবোজোম থাকতে হবে। তেমনি প্রকৃত কোষে তো রাইবোজোম থাকবেই। তাহলে কি বললাম? আদি কোষের মধ্যে আর কিছু থাকুক আর না থাকুক, রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণু থাকবে। তাহলে হোয়াট ইজ আদি কোষ? যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত না, যেই কোষের নিউক্লিয়াসের কোনো আবরণ নাই, সুগঠিত নিউক্লিয়াস নাই, এবং সাইটোপ্লাজমের মধ্যে তেমন কোনো অঙ্গাণু নাই, শুধু রাইবোজোম আছে, শুধু রাইবোজোম আছে, তাও আবার আদি রাইবোজোম। রাইবোজোম দুই রকমের, 70S রাইবোজোম, 80S রাইবোজোম, এগুলো আমরা আরো পরে আলোচনা করব। শুধু রাইবোজোম থাকবে। এই ধরনের কোষ যার নিউক্লিয়াস সুগঠিত না, আদি নিউক্লিয়াস, এই ধরনের কোষকে বলি আমরা প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ। আর যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকবে, নিউক্লিয়াসের বাইরে আবরণ থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, ভিতরে ক্রোমাটিন তন্তু, হিস্টোন প্রোটিন, ডিএনএ থাকবে, এবং যার অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকবে, তাকে বলা হবে প্রকৃত কোষ। আরেকটা কথা, আদি কোষের কিন্তু হিস্টোন নামক প্রোটিন নাই, প্রকৃত কোষে হিস্টোন নামক প্রোটিন আছে। আর এই হিস্টোন নামক প্রোটিন থাকার কারণেই এই ডিএনএ আর হিস্টোন মিলে ক্রোমোজোম বা ক্রোমাটিন তৈরি করতে পারছে। তার মানে প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিনের কাজ ডিএনএকে পেঁচানো, ডিএনএকে পেঁচায় ক্রোমোজোম বানানো, যেটা পরে ক্রোমাটিন হবে। আদি কোষে হিস্টোন নামক প্রোটিন নাই, যার কারণে তার ডিএনএকেও পেঁচাইতে পারে না, ডিএনএ ক্রোমাটিন বা ক্রোমোজোমের রূপ লাভ করতে পারে না। তাহলে আরেকটা কথা জানলাম, সেটা হচ্ছে ক্রোমোজোম আসলে আদি কোষে থাকে না। ক্রোমোজোম গঠন স্বভাবত হয় না, স্বভাবত হয় না। রিজন কি? রিজন হচ্ছে হিস্টোন নাই। হিস্টোন একটা প্রোটিনের নাম, অনেক রকমের প্রোটিন আছে ভাই। প্রোটিন জীবজগতের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রোটিন ছাড়া তুমি জীব চিন্তাই করতে পারবে না। এটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, ব্যাকটেরিয়া হোক, ছত্রাক হোক, যাই হোক, উদ্ভিদ ছাড়া তুমি ছাড়া তুমি চিন্তা করতে পারবে না। সাইকেল 1-এ HSC 27 ব্যাচের সাইকেল 1-এ তুমি যদি জয়েন করতে চাও, তাহলে গুগলে যে সার্চ করবা, কি গুগলে যে সার্চ করবা বায়ো মিশন 27। এই বায়ো মিশন 27 তুমি গুগলে যে সার্চ করবা, এবং গুগলে যে বায়ো মিশন 27 সার্চ করার পরে প্রথম যে রেজাল্ট আসবে, সাইকেল 1-এ তুমি যুক্ত হয়ে যেতে পারবা। ঠিক আছে, একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিলাম। এখন দেখো, এই আদিকোষী যে জীবটা তুমি বানাইলা, এটাই কিন্তু একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী, ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী। এই ব্যাকটেরিয়াটা প্রথমে সৃষ্টি হইলো, সৃষ্টি হওয়ার পরে সে ডে বাই ডে ডেভেলপ হইলো, ডে বাই ডে সে কি করলো? ডেভেলপ হইলো। এখন দেখো, এটা একটা ব্যাকটেরিয়া, এখন আমি আগাইতে যাচ্ছি। এই ব্যাকটেরিয়াটার
ধরো এই সেই ডিএনএগুলা, এগুলো হচ্ছে শুধু ডিএনএ। তোমাদের বইয়ে অনেক জায়গায় ডিএনএর জায়গায় ক্রোমোজোম লেখছে, আসলে ক্রোমোজোম লেখা উচিত না। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ধরো ডিএনএ। আরেকটা কথা মাথায় রাখবা, ব্যাকটেরিয়ার কিছু অতিরিক্ত ডিএনএ থাকে, এগুলো এরকম গোলাকার থাকে। ব্যাকটেরিয়ার দিয়ে কিছু এক্সট্রা ডিএনএ থাকে, এগুলো গোলাকার। এটা কিন্তু মাথায় রাখবা, ব্যাকটেরিয়ার দিয়ে এক্সট্রা কিছু ডিএনএ থাকে, এগুলো গোলাকার, এগুলোর নাম হচ্ছে প্লাজমিড। কি নাম? প্লাজমিড। ভাই তুমি কলেজ লাইফে এই প্লাজমিড নামটা যে কতবার পাবা তার কোনো শেষ নাই। তুমি বারবার 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 এই প্লাজমিড নামটা পাবা। ব্যাকটেরিয়া দিয়ে অতিরিক্ত একটা ডিএনএ পাওয়া যায়, যে অতিরিক্ত ডিএনএটার নাম কি? অতিরিক্ত ডিএনএটার নাম হচ্ছে প্লাজমিড। এবং তুমি রাইবোজোম দিয়ে দিবা। তুমি কি দিয়ে দিবা? রাইবোজোম দিয়ে দিলা, এই ধরো রাইবোজোম। এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া হয়ে গেল, এটা একটা আদিকোষী ব্যাকটেরিয়া। দিস ইজ এ ব্যাকটেরিয়া, আর কিচ্ছু না। তাহলে যেটা আমরা আদিকোষ বানাইছি এইটাই অ্যাকচুয়ালি কি? ব্যাকটেরিয়া। যেটা আমরা আদিকোষ বানাইছি এই আদিকোষটা অ্যাকচুয়ালি কি? ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়া বিভিন্ন আকৃতির হয়, অনেক ছোট থেকে অনেক বড় রকমের হতে পারে। এই ব্যাকটেরিয়া যখন প্রথম দিকে তৈরি হওয়া শুরু করলো, পৃথিবীর প্রথম জীব কিন্তু ব্যাকটেরিয়া। পৃথিবীর প্রথম জীব কিন্তু ব্যাকটেরিয়া। আমরা মানুষ যেরকম সৃষ্টির সেরা জীব, তেমনি ব্যাকটেরিয়াও একটা জিনিস না গর্ব করতে পারে, সেটা কি? সেটা হচ্ছে সৃষ্টির প্রথম জীব, এখনো পর্যন্ত টিকে আছে। কেন এটাকে আমি আদিকোষ বলি? সেই আদিমকাল থেকে এই কোষ এখনো টিকে আছে, তার কিছুই হয় নাই, এই জন্য সে আদিকোষ। এই জন্য অ্যাটলিস্ট সে গর্ব করতে পারে। ঠিক আছে? তাহলে এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তো অনেক রকমের ব্যাকটেরিয়া আছে, এরকম অনেক রকমের ব্যাকটেরিয়া ওই সময় তৈরি হওয়া শুরু করলো। কিছু কিছু ব্যাকটেরিয়া ছোট, কিছু কিছু ব্যাকটেরিয়া বড় হওয়া শুরু করলো। এদের মধ্যে একটা ব্যাকটেরিয়া আসলো, সেই ব্যাকটেরিয়ার কি হইলো? কোষঝিলিটা এরকম ভাঁজ হয়ে গেল। কোষঝিলি এরকম ভাঁজ হয়ে গেল। ব্যাকটেরিয়ার কোষঝিলি কিন্তু এরকম ভাঁজ হইতে পারে, এরকম ভাঁজ হইল। ভাঁজ হয়ে তারা এই কোষঝিলির ভিতরে বিভিন্ন রঞ্জক ধারণ করা শুরু করলো, বিভিন্ন রঞ্জক ধারণ করা শুরু করলো। রঞ্জক, রঞ্জক মানে কি? রঞ্জক মানে ক্লোরোফিল, ক্লোরোফিল, তারপরে ফাইকোসায়ানিন। ধরো এই রঞ্জক, এটার ভিতরে সে ক্লোরোফিল ধারণ করা শুরু করলো। কি ধারণ করা শুরু করলো? ক্লোরোফিল ধারণ করা শুরু করলো। তাহলে দেখো, এখন যদি এই ব্যাকটেরিয়াটা সূর্যের আলো পায়, সানলাইট পায়, বলো তো, এখন যদি এই ব্যাকটেরিয়াটা সানলাইট পায়, তাহলে এই সানলাইটটা কি? এই ক্লোরোফিল পাবে, পাবে, পাবে কি না? পাবে। এবং এই সানলাইট পাওয়ার কারণে, এগুলো তো ক্লোরোফিল, সানলাইট পাওয়ার কারণে এইখান থেকে এরা সালোক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গত করবে। অক্সিজেন নির্গতকারী একটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল। কি ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল? অক্সিজেন নির্গতকারী ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল। দেখো, ব্যাকটেরিয়ার দেহে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড থাকে না। ব্যাকটেরিয়ার দেহে কিন্তু কোনো প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে না। কিন্তু ব্যাকটেরিয়ার কোষঝিলিটা এরকম ভাঁজ হয়ে ক্লোরোপ্লাস্টের ভিতরে যেরকম থাইলাকয়েড থাকে, ওই যে গ্রানাম চাকতি, থাইলাকয়েড পড়ছি না আমরা, ওইরকম একটা থাইলাকয়েডের মতো গঠন তৈরি করলো এবং ওর ভিতরে ক্লোরোফিল থাকা শুরু করলো। বুঝছো? এবং এই জিনিসটা এখন সালোক সংশ্লেষণ করতে পারলো। কেন পারলো? কারণ ক্লোরোফিল আছে, এই যে এর ভিতরে ক্লোরোফিল আছে। আর ক্লোরোফিল থাকলেই কি করা সম্ভব হয়? সালোক সংশ্লেষণ করা সম্ভব হয়, রাইট? এবং এই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া হয়ে গেল। তাহলে এইগুলো হয়ে গেল ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এগুলোর নাম কি হলো? আচ্ছা, প্লাজমিড লেখাটা মুছে দিই, প্লাজমিড লেখাটা আমরা মুছে দিই, দরকার নাই আপাতত। প্লাজমিড তো তোমরা বুঝছোই। এর নাম হয়ে গেল কি? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, অর্থাৎ এমন একটা ব্যাকটেরিয়া যারা কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। ঠিক আছে? এবং এদেরকেই পরে নাম দেওয়া হইল সায়ানো ব্যাকটেরিয়া, যেহেতু তারা সবুজ রঙের কালার। এদের রং কিন্তু সবুজ হয়, কারণ কি? এদের কাছে ক্লোরোফিল আছে, এই জন্য তারা সবুজ হয়। এবং এদেরকে আমরা সায়ানো ব্যাকটেরিয়া নামে ডাকি, নীলাপ সবুজ শৈবাল নামে ডাকি। এদেরকে আবার আমরা বাংলায় কি ডাকি? নীলাপ সবুজ শৈবাল। যদিও সে নাম শৈবাল, বাট অ্যাকচুয়ালি সে ব্যাকটেরিয়া। এটা হচ্ছে নীলাপ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, বাট অ্যাকচুয়ালি সে ব্যাকটেরিয়া। দেখো, নামের মধ্যে আছে সায়ানো ব্যাকটেরিয়া, নামের মধ্যে ব্যাকটেরিয়া শব্দটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে একটা ব্যাকটেরিয়া বানাইছি, এটা আবার আরেক টাইপের ব্যাকটেরিয়া উৎপন্ন হইল। আচ্ছা, এবার দেখো আরও এক টাইপের ব্যাকটেরিয়া সৃষ্টি এখন হবে। মানে ধাপে ধাপে অনেক রকমের ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। কারণ ব্যাকটেরিয়ার ভিতরে যেহেতু ডিএনএ আছে, ডিএনএ থাকার ফলে সে কি করতে পারবে?
ডিএনএ থাকার ফলে সে তার নিজের চেহারাকে বদলাইতে পারবে। তো এখন ধরো আরও এক টাইপের ব্যাকটেরিয়া এখন আমি বানাচ্ছি। এই ব্যাকটেরিয়ার দেহ আমি কি দিয়ে দিলাম, তার ডিএনএ দিয়ে দিলাম, ফুলের মতো সুন্দর করে সাদা ডিএনএ দিয়ে দিলাম। তাকেও আমি বৃত্তাকার ডিএনএ দিয়ে দিলাম। বৃত্তাকার ডিএনএকে কী নামে ডাকে? প্লাজমিড নামে ডাকে। তার মধ্যেও আমি রাইবোজোম দিয়ে দিলাম। এখন দেখো এই ব্যাকটেরিয়ার বিশেষ ক্ষমতা কি জানো? এই ব্যাকটেরিয়ার বিশেষ ক্ষমতা হচ্ছে নর্মালি ব্যাকটেরিয়া অক্সিজেন গ্রহণ করতে পারে না, তো এই ব্যাকটেরিয়াগুলো অক্সিজেন গ্রহণ করতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো কি করতে পারে? অক্সিজেন গ্রহণ করতে পারে। নর্মালি ব্যাকটেরিয়া কিন্তু অক্সিজেন নিতে পারে না, এই জন্য ব্যাকটেরিয়া অবাধ শোষণ করে। পড়ছো তো 9-10 তোমরা, সবাত শোষণ, অবাধ শোষণ। যেই শোষণে অক্সিজেন লাগে না এটাকে হচ্ছে অবাধ শোষণ বলে, আর যেই অক্সিজেন লাগে যেই শোষণে সেটাকে সবাত শোষণ বলে। তো এই ব্যাকটেরিয়া আবার অক্সিজেন নিতে পারে, এবং এই ব্যাকটেরিয়া অক্সিজেন নিয়ে এর ভিতরের বিভিন্ন খাদ্য উপাদানকে জারিত করে এই ব্যাকটেরিয়া শক্তি উৎপাদন করতে পারে। শক্তি উৎপাদন করতে পারে, শক্তি মানে কি? এটিপি তৈরি করতে পারে। এই ব্যাকটেরিয়া কি করতে পারে? এটিপি বা শক্তি উৎপাদন করতে পারে অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে। এদেরকে বলা হয় বায়োবিও ব্যাকটেরিয়া। এদেরকে কি বলা হয়? বায়োবিও ব্যাকটেরিয়া। অবায়বীয় ব্যাকটেরিয়া কারা? যে ব্যাকটেরিয়াগুলো অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, অক্সিজেন থাকলে মারা যায়, যেমন এই যে এরা নর্মাল ব্যাকটেরিয়া যারা অক্সিজেন তারা নিতে পারে না, অক্সিজেন দিলে ওগুলো মরে যাবে, বাঁচবে না, ওইগুলোকে বলে অবায়বীয় ব্যাকটেরিয়া। আর যেগুলো বায়বীয় ব্যাকটেরিয়া এরা অক্সিজেন নিতে পারে, অক্সিজেন নিয়ে শোষণ করে তারা শক্তি উৎপাদন করে। তো 2 টাইপের ব্যাকটেরিয়া কিন্তু তৈরি হলো। আচ্ছা, তন্মধ্যে আরও কিছু ব্যাকটেরিয়া ওই সময় সৃষ্টি হওয়া শুরু করলো, যে ব্যাকটেরিয়ার আকৃতি অনেক বড়, তুলনামূলক বড়। নর্মাল ব্যাকটেরিয়া থেকে আকৃতি তাদের বড়, তাহলে এটা একটা বড় আকৃতির একটা ব্যাকটেরিয়া। এটা একটা বড় আকৃতির ব্যাকটেরিয়া, তাহলে তার ধরো এটা তার ডিএনএ জেনেটিক বস্তু, এটা তার প্লাজমিড বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলে। প্লাজমিডটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে এর মধ্যে তুমি তার রাইবোজোম দিয়ে দিলা। রাইবোজোম কিন্তু 2 খণ্ড থাকে, হ্যাঁ, রাইবোজোমে 2টা খণ্ড থাকে। কেমনে 2টা খণ্ড থাকে তারপর পরে আমরা জানবো। রাইবোজোম ধরো তুমি দিয়ে দিলা, সাইটোপ্লাজম তো আছেই, এটা ধরো একটা ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়াটা আকারে একটু কি হয়ে গেল? বড় হয়ে গেল, লার্জ ব্যাকটেরিয়া, লার্জ এক্সেল ব্যাকটেরিয়া। হ্যাঁ, লার্জ না এখানে আমরা ডাবল এক্সেল ব্যাকটেরিয়া লিখি, ডাবল এক্সেল ব্যাকটেরিয়া, মজা করে লিখলাম আর কি। হ্যাঁ, বড় সাইজের ব্যাকটেরিয়া। ডাবল এক্সেল ব্যাকটেরিয়া তো আসলে হয় না, বড় সাইজের ব্যাকটেরিয়া। আর এগুলো কিন্তু ছোট সাইজের ব্যাকটেরিয়া। এটা একটা সালোক সংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া, এটা একটা বায়বীয় ব্যাকটেরিয়া। এ অক্সিজেন গ্রহণ করে শক্তি তৈরি করতে পারে, এ সালোক সংশ্লেষণ করতে পারে ব্যাকটেরিয়াগুলো। যদিও এর মধ্যে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নাই, এর মধ্যে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া নাই। ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া থাকতে পারে না। এখন কি হইলো দেখো, এটা একটা বড় ব্যাকটেরিয়া। এখন এই যেটা বায়বীয় ব্যাকটেরিয়া ছিল, আর এটা তো বড় সাইজ, তাহলে সে বড় সে ছোট, তাহলে কে কারে খাবে বলো? এই ব্যাকটেরিয়ার খাওয়ার ধর্ম আছে, বুঝছো? এও কিন্তু একটা কোষ, এটাও একটা কোষ, এটাও একটা কোষ, সবগুলো এক কোষী ব্যাকটেরিয়া। বাট এ সাইজে বড়, এই সাইজে ছোট, কে কারে খাবে? তাহলে এ চাইলে এরে এনগালফ করতে পারে, খাইয়ে ফেলতে পারে। এই ব্যাকটেরিয়াটা খুব করে এরে খাইয়ে ফেলবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, এরে খাইয়ে ফেলবে। অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা এর ভিতর ঢুকে যাবে, এটাও বলতে পারো, অথবা এই ব্যাকটেরিয়াটা একে খাইয়ে ফেলবে, এটাও তুমি বলতে পারো, দুটোই বলতে পারো। তাইলে এই তুমি বলতে পারো এই বড় ব্যাকটেরিয়াটা একটা বায়বীয় ব্যাকটেরিয়া যে শক্তি তৈরি করে তার খাইয়ে ফেলছে, অথবা এটাও বলতে পারো যে একটা বায়বীয় ব্যাকটেরিয়া এটার ভিতরে পুরুত করে ঢুকে গেছে। এটা বায়বীয় ব্যাকটেরিয়া এটার ভিতরে পুরুত করে ঢুকে গেছে, খাইয়ে ফেলছে। এখন একে খেয়ে হজম করার আগে এই বড় ব্যাকটেরিয়াটা কি চিন্তা করলো? বড় ব্যাকটেরিয়া চিন্তা করলো এর আমার হজম করে কোনো কাজ নাই, এ তো কাজের জিনিস। কি কাজের জিনিস? কেমনে কাজের জিনিস? সে তো ভাই আমারে কি সাপ্লাই দিতে পারে? সে তো আমার শক্তি সাপ্লাই দিতে পারে। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, সে অক্সিজেন নিচ্ছে, নেক, সমস্যা নাই, বাট সে তোমাকে শক্তি সাপ্লাই দিতে পারতেছে। তাহলে এরা আমার মারার কি দরকার? এ আমার ভিতরে থাকুক। আমরা একটা মিউচুয়াল সম্পর্কে আসি, আমরা একটা মিউচুয়ালিজমে আসি। তোমার 99% না মিউচুয়ালিজম, আমরা একটা মিউচুয়ালিজমে চলে আসি। কি সেই মিউচুয়ালিজম? তারা বললো আমরা চলো একসাথে বসবাস করি, একজন একজনের উপকৃত হই, এবং তারা এখানে একসাথে বসবাস করা শুরু করলো। বসবাস করতে করতে ডে বাই ডে চেঞ্জ হইতে এর আকৃতিটা আস্তে আস্তে কার আকৃতি লাভ করলো জানো?
সে আস্তে আস্তে যেহেতু সে শক্তি উৎপাদন করতে পারে, সে আস্তে আস্তে একটা মাইটোকন্ড্রিয়াতে পরিণত হইল। কিসে পরিণত হলো? মাইটোকন্ড্রিয়াতে পরিণত হইল। এই জন্যেই ভাইয়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, এটাই তার প্রমাণ। মাইটোকন্ড্রিয়া, তোমার যে বড় ক্লাসের মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখবা ডিএনএ আছে, কেন 9, 10 বড় নাই, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ থাকে, এবং এই কারণে মাইটোকন্ড্রিয়ার ভিতরেও রাইবোজোম পাওয়া যায়। এবং এই কারণে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ডিএনএটা পাওয়া যায়, সেই ডিএনএটা কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএর মতো, আদি ডিএনএ। তাহলে এইভাবে কি তৈরি হয়ে গেল? এইভাবে একটা মাইটোকন্ড্রিয়া তৈরি হইল। এন্ড ইন দ্য মিন টাইম আস্তে আস্তে এর চারিদিকে নিউক্লিয়াসের আবরণ তৈরি হওয়া শুরু করলো, এবং এটা আস্তে আস্তে একটা প্রাণী কোষে পরিণত হইল। একটা কি কোষে পরিণত হইল? একটা এনিমেল সেলে পরিণত হওয়া শুরু করলো। এটা আস্তে আস্তে প্রকৃত কোষ এবং আস্তে আস্তে একটা প্রাণী কোষে পরিণত হওয়া শুরু করলো, কারণ তোমার কি তৈরি হয়ে গেছে? মাইটোকন্ড্রিয়া তৈরি হয়ে গেছে। বাট কাহিনী এই পর্যন্তই শেষ হইতে পারতো, কিন্তু কাহিনী এখানে শেষ হয় নাই। সে তো একটা ব্যাকটেরিয়াকে খায়া মজা পাইছে। মজা পাইছে কেমনি কি? কারণ তার তো আপগ্রেড হয়ে গেছে, সে তো আপগ্রেড হয়ে গেছে। আগে সে একটা আদি কোষ ছিল, একটা ব্যাকটেরিয়া ছিল, সেখান থেকে সে একটা মানে প্রকৃত কোষে পরিণত হয়ে গেছে। তো এই জন্য সে চিন্তা করলো, বাহ, এটা তো মজার কাজ, তাহলে আমি একটা কাজ করি। আমি যেরকম এখন মাইটোকন্ড্রিয়া পেয়ে গেছি, তাহলে আমি আরও এক টাইপের যে ব্যাকটেরিয়া আছে না, ছোট্ট মোট্ট ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, আমি এটারও খাই ফেলি। তো সে সেই চিন্তা সেই কাজ, সে একটা সালোক সংশ্লেষণকারী একটা ব্যাকটেরিয়াকে সে গিলে খায় ফেললো, বা একটা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া তার ভিতর ঢুকে গেল। তাহলে সালোক সংশ্লেষণকারী একটা ব্যাকটেরিয়া তার ভিতর ঢুকলো। এই ব্যাকটেরিয়াটার বিশেষ ক্ষমতা হচ্ছে সে কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। অর্থাৎ এই ব্যাকটেরিয়াটার বিশেষ ক্ষমতা হচ্ছে সানলাইট গ্রহণ করার মাধ্যমে সে কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। এবং সালোক সংশ্লেষণ করার ফলে সে কি ত্যাগ করতে পারে? সে হচ্ছে অক্সিজেন ত্যাগ করতে পারে। আর একটা কাজ কি করতে পারে? সে গ্লুকোজ তৈরি করতে পারে। তো ব্যাকটেরিয়া ভাবলো, এরা আর মেরে কাজ কি? এও তো ভালো জিনিস, এও তো আমার উপকারী করতেছে, তাহলে এরা আমি রেখে দিই। এও থাকা শুরু করলো। থাকতে সময়ের বিবর্তনে সে এই যে তার যে থাইলাকয়েডের মতো এগুলাকে সে আরও বেশি বেশি করে তৈরি করা শুরু করলো। তাকে যেহেতু থাকতে দিছে, সে এরকম থালার মতো অনেক তৈরি করা শুরু করলো, এবং এই থালার মতো তৈরি করে আস্তে আস্তে এই জিনিসটা কিসের রূপ নিল? একটা ক্লোরোপ্লাস্টে রূপ নিল। এবং আরও একটা মজার জিনিস তোমাদেরকে বলি, ক্লোরোপ্লাস্টেরও বৃত্তাকার ডিএনএ আছে, ক্লোরোপ্লাস্টেরও রাইবোজোম আছে। এটা তোমার 19-এ পড়ছো। এবং সে কিসে রূপ নিল? একটা ক্লোরোপ্লাস্টে রূপ নিল। এবং কি সেল তৈরি হয়ে গেল? একটা প্ল্যান্ট সেলে রূপ নেওয়া শুরু করলো। এটা আস্তে আস্তে এর পাশে কোষ প্রাচীর তৈরি হবে, আদি যেহেতু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর লাগে, এভাবে করে একটা উদ্ভিদ কোষ সৃষ্টি হয়ে গেল। তাহলে কি হইল সামারি হইল এটাই যে একটি সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া এবং একটি বায়বীয় ব্যাকটেরিয়া কোষের ভিতরে প্রবেশ করে আরেকটি কোষের ভিতরে প্রবেশ করে টিকে থাকার যে ক্ষমতা বা যে সহচর্য বা যে মিথজীবিতা, এটাকেই বলা হয় এন্ডোসিম্বায়োসিস। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি শিখলাম? আমরা যে জিনিসটা শিখলাম এটাকে বায়োলজির ভাষায় বলা হয় এন্ডো মানে ভিতরে, আর সিম্বায়োসিস মানে কি? সিম্বায়োসিস মানে সহসম্পর্ক, সহযোগিতা, একজন একজনকে হেল্প করা। তাহলে এন্ডোসিম্বায়োসিস কি? যে প্রক্রিয়ায় একটি সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া এবং একটি বায়বীয় ব্যাকটেরিয়া আরেকটি কোষে প্রবেশ করে সেখানে টিকে থাকে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। এবং এই কারণে মাইটোকন্ড্রিয়াকে এবং ক্লোরোপ্লাস্টকে এন্ডোসিম্বায়ন্ট বলা হয়। তাহলে এন্ডোসিম্বায়ন্ট কারা? ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা এন্ডোসিম্বায়ন্ট, মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা এন্ডোসিম্বায়ন্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট অর্গানেলস। অর্গানেলস মানে কি? অঙ্গাণু। তাহলে এন্ডোসিম্বায়ন্ট অঙ্গাণু কারা? এন্ডোসিম্বায়ন্ট অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এরা এন্ডোসিম্বায়ন্ট অঙ্গাণু। তাহলে এন্ডোসিম্বায়োসিসের সংজ্ঞা আবার কি? একটি বায়বীয় ব্যাকটেরিয়া এবং একটি সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া
অন্য একটি কোষে বা অন্য একটি ব্যাকটেরিয়ার দেহে ঢুকে যে টিকে থাকার যে ক্ষমতা বা টিকে থাকার যে বৈশিষ্ট্য, এটাকেই বলা হয় এন্ডোসিম্বায়োসিস। ঠিক আছে, এখানে দুইজনের মধ্যে একটা সিম্বায়োটিক সম্পর্ক বা একটা সহযোগিতা সম্পর্ক বা একটা মিউচুয়ালিজম তৈরি হয়েছে। সো এন্ডোসিম্বায়োসিস ইজ এক্সাম্পল অফ মিউচুয়ালিজম। কারণ এখানে দুইজনই কি হচ্ছে, উপকৃত হচ্ছে। এইভাবে দেখো একটা আদিকোষ থেকে বড় কোষ, তারপর সেখান থেকে আস্তে আস্তে একটা প্রকৃত কোষ, তারপর একটা প্রাণী কোষ এবং তারপর একটা উদ্ভিদ কোষের সৃষ্টি এভাবে হয়েছে বলে সায়েন্টিস্টরা ধারণা করে। এবং এটা প্রমাণটা কি? এটা প্রমাণটা হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্টের ভিতরেও আমরা বৃত্তাকার ডিএনএ পাই এবং আদিকোষে রাইবোজোম পাই, এবং আমরা 9-10 পড়ছিলাম মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা বৃত্তাকার ডিএনএ পাই এবং রাইবোজোম পাই। বৃত্তাকার ডিএনএ থাকা রাইবোজোম থাকা কার বৈশিষ্ট্য বলো? বৃত্তাকার ডিএনএ থাকা রাইবোজোম থাকা কার বৈশিষ্ট্য? এখনো পর্যন্ত তুমি কোনো মাইটোকন্ড্রিয়ার ভিতরে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখলে বৃত্তাকার ডিএনএ পাবা, রাইবোজোম পাবা। তো বৃত্তাকার ডিএনএ পাওয়া, রাইবোজোম পাওয়া, এগুলো তো আদিকোষের বৈশিষ্ট্য। একটা ক্লোরোপ্লাস্টের ভিতরে এখনো বৃত্তাকার ডিএনএ রাইবোজোম পাওয়া যায়, এগুলো কার বৈশিষ্ট্য? এগুলো আদিকোষের বৈশিষ্ট্য, একটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে এখনো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আছে, প্লাস্টিকের মধ্যে এখনো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আছে। তার মানে তারা আদিমকাল থেকে ব্যাকটেরিয়াই ছিল, তারা কোষের মধ্যে ঢুকে গেছে, সাইজে ছোট ছিল বা তাদেরকে গিলে খেয়ে ফেলছে এবং তারা আস্তে আস্তে অনেক বছর বিবর্তন বলতে আসলে মানে ইভলভ হয়ে বুঝাইছি আর কি, আস্তে আস্তে মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিকে পরিণত হয়েছে। এইটাই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস থিওরি। কি থিওরি স্যার? এটাই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস থিওরি। একটি বায়বীয় ব্যাকটেরিয়া বা একটি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া অন্য একটি কোষের ভিতর বা অন্য একটি ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করে সেখানে টিকে থাকার যে বিশেষ ধর্ম, তাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। তোমাদের 9-10 এটা ছিল, 9-10 এটাকে সুন্দর করে ডিটেলস আলোচনা করে নাই, খালি জাস্ট বলে দিচ্ছে আর কি, যে এমনও তো হতে পারে যে কোনো আদিমকালে একটি কোষের ভিতরে একটি ব্যাকটেরিয়া ঢুকে গিয়েছিল, তারপর সেটাই আস্তে আস্তে মাইটোকন্ড্রিয়া পরিণত হয়েছে। এরকম একটা লাইন দেখবো তোমাদের 9-10 বইয়ের মধ্যে লেখা ছিল, মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড এরকম কোনো একটা অংশের মধ্যে লেখা ছিল। তাহলে আমরা দেখো আস্তে আস্তে কিন্তু কোষের অনেক ভিতরে ঢুকতেছি। দেখো কোষ যে কত ইন্টারেস্টিং জিনিস ভাই, এই জন্যই কোষ ও গঠন চ্যাপ্টার পড়াইতে অনেক সময় লাগে, অনেক কিছু আছে এই চ্যাপ্টারের ভিতরে। তাহলে আমরা আজকে কি দেখলাম? আজকে আমরা দুইটা কনসেপ্ট শিখলাম। একটা কনসেপ্ট শিখলাম হচ্ছে আদিকোষ কি, প্রকৃত কোষ কি। একটা কোষ হইতে গেলে আমি বারবার বলতেছি 3টা জিনিস থাকা লাগে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আর সেটা যদি উদ্ভিদ কোষ হয় তাহলে এক্সট্রাভাবে অ্যাড হবে হচ্ছে কোষ প্রাচীর। এটা তো আমি মনে হয় আগের 2টা ফাউন্ডেশন ক্লাসের মধ্যেও বলছি। এবং আরেকটা কথা কি বলছি সেটা হচ্ছে প্রিমিটিভ কোষ। প্রিমিটিভ কোষ মানে কি? প্রিমিটিভ কোষ মানে হচ্ছে আদিকোষ। আদিকোষ হচ্ছে সেই কোষ যেই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না, নিউক্লিয়াসের বাইরের আবরণটা নাই, এটা হচ্ছে আদিকোষ। তার নিউক্লিয়ার রেডিকুলাম বস্তু সব কিছু থাকতে পারে বা তার বাইরে কোনো আবরণ নাই, তার রাইবোজোম আছে কোনো সমস্যা নাই, বা তার নিউক্লিয়াস সুগঠিত না, কারণ নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণ নাই। এরা আস্তে আস্তে আবরণ তৈরি হয়ে গেলে সেটা পরিণত হবে একটা প্রকৃত কোষে। তখন সেই নিউক্লিয়াসের সুন্দর আবরণ থাকবে, অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকবে, রাইবোজোম তো থাকবেই। এবং এখানে কি থাকবে? স্পেশালি ডিএনএ থাকবে এবং হিস্টোন প্রোটিন থাকবে। ডিএনএ আর হিস্টোন প্রোটিন একসাথে মিলে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু তৈরি করে। ক্রোমোজোম, ক্রোমাটিন এগুলো নিয়ে পরে আলোচনা করবো আমি এক সময়, সমস্যা নেই। এভাবে করে আস্তে আস্তে পৃথিবীতে অনেক রকমের ব্যাকটেরিয়া তৈরি হওয়া শুরু করলো। কিছু কিছু ব্যাকটেরিয়া তার কোষ ঝিল্লিকে ভাঁজ করে এর ভিতরে ক্লোরোফিল জমা করে সেটা সালোক সংশ্লেষণ করা শুরু করলো এবং সেটা একটা সায়ানো ব্যাকটেরিয়াতে পরিণত হলো বা নীলাভ সবুজ শৈবালে পরিণত হলো। কিছু কিছু ব্যাকটেরিয়া আবার অক্সিজেন গ্রহণ করা শিখলো। নর্মালি তো ব্যাকটেরিয়া অক্সিজেন গ্রহণ করে না, বা তারা সেটা শিখে গেল এবং শিখে তার ভিতরে যে খাবারটা আছে খাবারকে জারিত করে শ্বসন প্রক্রিয়া করা শুরু করলো। তো তখন তাদের নাম হয়ে গেলো বায়বীয় ব্যাকটেরিয়া, তারা শক্তি তৈরি করতে পারে। এবং এই 2টা ব্যাকটেরিয়াকে গিলে খায় ফেললো একটা বড় ব্যাকটেরিয়া, বা ধরো ওই 2টা ব্যাকটেরিয়া একটা বড় ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে গেলো, দুটোই হতে পারে। এবং যেটা কিনা ছিল একটা বায়বীয় ব্যাকটেরিয়া সেটা আস্তে আস্তে কালারের পলিক্রমায় মাইটোকন্ড্রিয়াতে পরিণত হলো, এবং যেটা কিনা একটা সালোক সংশ্লেষণকারী বা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা সায়ানো ব্যাকটেরিয়া ছিল সেটা আস্তে আস্তে একটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে গেল। এবং এভাবে করেই একটা প্রাণী কোষ এবং একটা উদ্ভিদ কোষে পরিণত হলো। এবং তারপরে আস্তে আস্তে কোষ প্রাচীর তৈরি হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, এগুলো তো অনেক পরের হিসাব, এগুলো তার অনেক পরে ডেভেলপ করছে। বাট প্রাথমিকভাবে জিনিসগুলো এইভাবে ডে বাই ডে ডেভেলপ হইতে আসছে। এই হচ্ছে পুরো কোষের সিস্টেম। তাহলে আমরা আদিকোষ, প্রকৃত কোষ শিখলাম, আদিকোষ কি, প্রকৃত কোষ কি শিখলাম, বেসিকটুকু শিখলাম, এবং এন্ডোসিম্বায়োসিস থিওরি শিখলাম, এন্ডোসিম্বায়োসিস। ওকে, তো দেখো আমার এই যে ক্লাসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ক্লাসগুলো আমার হাসনাত শুভ নামে যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। তুমি চাইলে আমার একাডেমিক সাইকেলে জয়েন করতে পারো। আমার একাডেমিক সাইকেলে জয়েন করে দেখো তোমাদের ক্লাস করাতে তার একজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 125 জন ভর্তি হয়ে গেছে। এরা কেন ভর্তি হচ্ছে? এখনই কেন ভর্তি হচ্ছে ভাইয়া? এখনই ভর্তি হলে তুমি আর্কাইভ রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। আগের যেই আগের যে রেকর্ড ক্লাসগুলো আছে সেগুলো তুমি পেয়ে যাবো। অর্থাৎ আজকে ভর্তি তুমি আজকে এগুলোর ক্লাস রেকর্ড করা শুরু করতে পারবা। লাইভ ক্লাসকে নেবেন না? অবশ্যই লাইভ ক্লাস নিব। জুনের 20 তারিখের পর থেকেই তোমাদের রুটিন দিয়ে দেবো। তখন রেগুলার রবি, মঙ্গল, বৃহস্পতি সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস হবে। তখন আমি এই 3টা চ্যাপ্টার পড়াবো। বাট আমার এই কোর্সের মজা হচ্ছে এইটা, আমার
তুমি যে কোনো সময় জয়েন করে ওই সাইকেলে তুমি সবগুলো ক্লাস কি করে ফেলতে পারবা। তাহলে ভাই এখানে তো আবার 3টা চ্যাপ্টার আছে, বাকি চ্যাপ্টার কই? বাকি চ্যাপ্টারের জন্য যে এখানে যে এই লিঙ্কে ক্লিক করবা, এই লিঙ্কে ক্লিক করলে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, সাইকেল 5, সাইকেল 6, 6টা সাইকেলে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, বায়োলজি ফার্স্ট পেপার এবং বায়োলজি সেকেন্ড পেপারের 24টা অধ্যায় কভার করে দেওয়া হয়েছে। তো তোমাকে একটা একটা করে সাইকেল 1000 টাকা বা 1200 টাকা দিয়ে কিনতে হবে। তুমি সাইকেলের সাথে আমাদের যে বইটা আছে বইটা কিনে নিতে পারো, বই সহ সাইকেল 1250 টাকা দাম নেবে, ঠিক আছে? আর তুমি চাইলে বই বাদ দিতে পারো, তুমি চাইলে বইটা চাইলে তুমি বাদ দিতে পারো। এই বইটা তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে তোমার কোর্স প্রাইস হয়ে যাবে 1000 টাকা, তোমার ইচ্ছা। বই তুমি যদি নাও, তুমি যদি ঢাকার মধ্যে থাকো তাহলে তোমার বই হোম ডেলিভারি হয়ে যাবে, আর ঢাকার বাইরে থাকলে তোমার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে তুমি বই কালেক্ট করতে পারবে। এটা কি মেন বই? এটা মেন বই, এটা সহায়ক বই বা এটা গাইড বই বলতে পারো। এইটা থাকলে তোমার অন্য কোনো গাইড বই বা কিছু কিনতে হবে না। এখানে এমসিকিউ, সৃজনশীল এবং এমসিকিউ আসার মতো গুরুত্বপূর্ণ লাইনগুলো সুন্দর করে দেওয়া আছে এবং মডেল টেস্টও দেওয়া আছে, ঠিক আছে? আর আমার যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তুমি কোথায় পাবা? আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো তুমি ইউটিউবে চলে যাবা। ইউটিউবে যাওয়ার পর সার্চ করবা হাসনাত শুভ্র, HASNAT স্পেস শুভ্র, হাসনাত শুভ্র। এই হাসনাত শুভ্র সার্চ করার পর আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। ইউটিউব চ্যানেল দেখবা 331K সাবস্ক্রাইবারের যে ইউটিউব চ্যানেলটা, এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর দেখবা এই দেখো অলরেডি ক্লাসগুলো, আগের যে ফাউন্ডেশন ক্লাসগুলো যে আপলোড করছে সেগুলো আছে, ফাউন্ডেশন ক্লাস 1, ফাউন্ডেশন ক্লাস 2, এরকম আরও বেশ কয়েকটা ফাউন্ডেশন ক্লাস আছে, এগুলো তুমি আস্তে আস্তে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ফাউন্ডেশন ক্লাসে আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।